31 ডিসেম্বর সংবিধানের কবর ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা, সরকারের সম্পৃক্ততা নেই বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবিধান কবর দেওয়ার বক্তব্য ফ্যাসিবাদী আচরণ, বললেন মির্জা আব্বাস। 24-এর গণঅভ্যুত্থান কারো একক কৃতিত্বে নয়। শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে, বললেন মাহফুজ। কাল জানা যাবে সচিবালয়ে আগুনের প্রাথমিক কারণ, সাংবাদিকদের জন্য অস্থায়ী পাশের ব্যবস্থা। রেলের 7 প্রকল্পে 21,000 কোটি টাকার দুর্নীতি, হাসিনা সহ হোতাদের ফেরাতে সরকারকে সহায়তা করবে দুদক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ছাত্রদের হাত ধরেই, প্রত্যাশা তরুণ রাজনীতিবিদদের। 72-এর সংবিধানের কবর রচনা করে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কেন্দ্রীয় শহীদ মিনারে 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কি থাকছে, এই সংবাদ সম্মেলনে তারই বিস্তারিত তুলে ধরা হয়। 30 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ সময় জানান, ঘোষণাপত্রে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। দেশের মানুষ যারা অভ্যুত্থানে সম্পৃক্ত ছিল, তাদের আশা আকাঙ্ক্ষা কি ছিল সেগুলো লিপিবদ্ধ থাকা উচিত বলে এ সময় জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি, সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। 24-এর বিপ্লব 71-এর মতো বেহাত হতে দেয়া হবে না বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত ঝরানো দেশের মানুষের। সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয়, 31 ডিসেম্বর যে ঘোষণাপত্র পাঠ হবে তা শহীদ পরিবারের স্বপ্ন হিসেবে থাকবে, যা হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। শহীদদের রক্তের বিনিময়ে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কি থাকছে সেই ঘোষণাপত্রে, বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। জুলাই অভ্যুত্থানের ঘোষণা নিয়ে আগ্রহ আর অপেক্ষায় রয়েছেন অনেকেই। রোববার সংবাদ সম্মেলন করে জানানো হয়, 31 ডিসেম্বর শহীদ মিনারে ঘোষণা করা হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। জানানো হয়, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের লিখিত দলিল হবে। সেই ঘোষণাপত্রে থাকবে মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি, মর্যাদা, সাম্য
ও ন্যায় বিচার পুনরুদ্ধার করা, নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা, বাংলাদেশে ফ্যাসিজমকে টিকিয়ে রাখা ৭২-এর সংবিধান এবং ১/১১-র বিষয়ে রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কার করা, গুম, বিচার বহির্ভূত হত্যা এবং জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করা, আর্থিক অপরাধের ন্যায্য বিচার এবং জনগণের টাকা উদ্ধার করা, যে কোনো ধরনের বৈষম্যমুক্ত রাষ্ট্র কাঠামো প্রবর্তন করা। আলী আহমেদ, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে সরকার কিছু জানে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ৩০শে জুলাইয়ের যে কথা আপনি বলেছেন যে এটা আসলে যারা এই ঘোষণাটা দিবেন ওনারাই ভালো বলতে পারবেন আসলে ওনারা কি ঘোষণা দিবেন এই বিষয়ে সরকার আসলে তেমন অবগত না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি বলেন, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব রাষ্ট্রের সাথে বাস্তবসম্মত সম্পর্ক চায় সরকার। আকবর হোসেন সুমনের রিপোর্ট। নতুন বাংলাদেশ গঠন, অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি নিয়ে রোববার সংলাপের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছেছে ভারত। এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের হঠকারিতা হলেও তা শোধরানোর তাগিদ দেন তিনি। আমরা যেটা চাই যে একটা প্র্যাগমেটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগমেটিজম, এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হঠকারিতার জায়গা নেই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সামর্থ্যটা বাড়ানো, বাংলাদেশকে সামনে রাখার ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো এবং সব আমাদের যারা স্টেক হোল্ডার আছে সবার ঐকমত্য চাই আমরা। এটাই হচ্ছে আমাদের আউটলুক এখনকার। আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন মাহফুজ আলম। গত সরকার হঠকারিতার চেয়ে যেটা বেশি করেছে সেটা হচ্ছে যে এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক, নট কোনো দল অথবা কোনো কাল্ট, বরং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। এটাই হচ্ছে আমাদের জন্য এখনকার বড় লিপ ফরওয়ার্ড। এখানে আমরা থাকতে চাই। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। ৭১-এর বীর শহীদদের রক্তের উপর লেখা সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য, তবে কবর দেওয়ার কথা বলা ফ্যাসিবাদী আচরণ, এমনটাই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করে আরও বলেন, ২৪-এর আন্দোলনকে এককভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। মাহিলা ইসলামের রিপোর্ট। গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ২৪-এর গণ আন্দোলনকে একক ব্র্যান্ডিং করার চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবিধানকে কবর দেওয়ার বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন তিনি। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলেই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সংযত কথা বলারও আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়েই বসে আছে এবং তারা আজকে এই যারা নাকি আমার উপদেষ্টাবৃন্দ আছেন তাদেরই সহযোগী হয়ে আছেন। কারণ কি কেউ এই সচিব, কে সেই সচিব, বিভিন্ন সচিব হিসেবে আছেন, সবাইকে কিন্তু আমরা চিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন রুহুল কবির রিজভী। ৫ আগস্টের পরে ব্যাংক দখল সহ টেন্ডারবাজিতে জড়িয়েছে সুবিধাভোগী কিছু রাজনৈতিক দল। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক টেন্ডারবাজি
ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? সকল ষড়যন্ত্র রুখতে এবং জনজীবনে নিরাপত্তা ফিরিয়ে আনতে একটি অবাধ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন বিএনপির নেতারা। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সোমবার প্রধান উপদেষ্টার কাছে সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। সেই রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ করা হবে কিনা সে সিদ্ধান্তও তখনই জানানো যাবে। রোববার ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। কোনো প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হবে না বলেও জানিয়েছে প্রেস উইং। মেহেদী হাসানের রিপোর্ট। বুধবার রাতে সচিবালয়ে আগুনের পরই গঠন করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। প্রাথমিক প্রতিবেদন জমা দিতে যাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল 3 দিন। রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবারই প্রধান উপদেষ্টার হাতে এ প্রতিবেদন তুলে দেবে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। মাননীয় প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন যে আসলে এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তীতে উনি কী করবেন। এদিকে আগুনের ঘটনার তদন্ত স্বার্থে সচিবালয়ে সাংবাদিক সহ সবার প্রবেশ সীমিত করা হয়েছে। কোনো অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়নি বলে জানান তিনি। প্রকৃত সাংবাদিকের বাইরেও আরও অনেক সাংবাদিক, অনেক ব্যক্তি আছেন যারা এই অ্যাক্রিডিটেশন কার্ডটাকে ব্যবহার করে সচিবালয়ে লবিং সহ আরও নানা ধরনের তৎপরতা চালায় এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী আছেন যাদের কাছে এই অ্যাক্রিডিটেশন কার্ড আছে, তারা আসলে সাংবাদিক নন। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে অগ্নিকাণ্ডের পর আবারও কর্মমুখর সচিবালয়ে আজ অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার থেকে অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক জানান, সাংবাদিকদের জন্য নতুন কার্ড ইস্যু করা হবে। মফির রহমানের রিপোর্ট। বুধবার রাতে সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগার পর বৃহস্পতিবার সেভাবে অফিস করতে পারেননি কর্মকর্তা কর্মচারীরা। সে হিসেবে রোববার প্রথম কর্মদিবসে নিজ নিজ দপ্তরে যান সচিবালয় সংশ্লিষ্টরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী কেবল পাসধারী সরকারি কর্মচারীরা হেঁটে সচিবালয়ে প্রবেশ করেন। মূল গেট দিয়ে গাড়ি নিয়ে কেবল সিনিয়র সচিব ও উপদেষ্টাদের ঢুকতে দেওয়া হয়। এই বিষয়ে কর্মকর্তা কর্মচারীরা বলেন, নিরাপত্তার জন্য জারি করা এই বিধানটি তাদের মানতে হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারিতে রেখেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ভিতরে আসলে অবস্থা খুবই ভয়াবহ, বিশেষ করে আপনি 7 নম্বর ভবনের 7 এবং 6 মাঝে কাউকে ওখানে যাইতে দিচ্ছে না এবং খুবই খারাপ অবস্থা। ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তারা চিন্তা ভাবনা করেই ডিসিশনটা নিয়েছেন। গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না, হয়তো নিরাপত্তার স্বার্থে দিচ্ছে না। ওরা প্রশাসন যে সিদ্ধান্ত নেবে সেটাই তো আমাদের মানতে হবে। এদিনও সচিবালয়ে প্রবেশ করতে পারেননি সাংবাদিকরা। অবস্থান করেন সচিবালয়ের সামনে। সেখানে এসে কথা বলেন তথ্য উপদেষ্টা। 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতারা। বৈঠক শেষে তারা বলেন, সচিবালয় বিটের সাংবাদিকদের কোনো সমস্যা হবে না। যারা সচিবালয় বিটে কাজ করেন, বিশেষ করে বিএসআরএফের সদস্য যারা আছেন, তাদের তালিকা সহ এবং টেলিভিশন থেকে এবং অনলাইন বা অন্যান্য পত্রিকা যারা আমাদের মেম্বার না, তারাও আপনাদের নাম চাইলে আপনারা দিতে পারবেন এবং যার যার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পিআরও তাদের সাথে যোগাযোগ করে আগামীকালকে থেকে আপনারা ঢুকতে পারবেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নগর ভবনের খালি কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রোববার সকাল থেকে নগর ভবনের 13 ও 14 তলায় এই কার্যক্রম শুরু হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রেলের 7 প্রকল্পে প্রায় 21,000 কোটি টাকার দুর্নীতি সহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দুদক।
রাষ্ট্রীয় সম্পদ লোপাটের মূল হোতা শেখ হাসিনা সহ চিহ্নিত দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতার কথা জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা। সুমায়া খানের রিপোর্ট। প্রায় ২১,০০০ কোটি টাকার ডেমো ট্রেন প্রকল্প সহ রেলের ৭টি প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে রেল ভবনে যান দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। রাষ্ট্রীয় সম্পদ লোপাটের মূল হোতা শেখ হাসিনা সহ পিকে হালদারের মতো চিহ্নিত দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতা করার কথাও জানান দুদক। বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়, ডেমো ট্রেন ক্রয় সহ অতিরিক্ত ব্যয় ব্যবস্থাপনা এবং আরও কয়েকটা যে স্থানীয় প্রকল্প আছে, মোট ৭টা প্রজেক্ট নিয়ে আমরা একটা পত্রিকা নিউজের প্রেক্ষিতে আমরা অভিযানে আসছি। এদিকে নামে বেনামে কোম্পানি খুলে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫,০০০ কোটি টাকার ঋণ নিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মহসিন, মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক শামিমা নার্গিস সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে বা অন্যদের লাভবান করে প্রতারণা, জালিয়াতি, বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে মহসিন কর্তৃক ৪৫৯.৫০ কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণের প্রকল্প ব্যয় কিভাবে ৭,০০০ কোটি টাকা থেকে ২২,০০০ কোটি টাকা হলো সে বিষয়ে তদন্ত করছে দুদক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3rd টার্মিনাল প্রকল্প ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সরঞ্জামাদি স্থানীয়ভাবে ক্রয় করে বিদেশ হইতে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। চাকুরিতে পুনর্বহাল সহ ৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা। রাজধানীর জাহাঙ্গীরগেট এলাকায় বিক্ষোভ করেন তারা, আর ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ট্রেনি চিকিৎসকেরা। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে ৩৫,০০০ টাকা করার ঘোষণা দেওয়া হয়, তবে তা প্রত্যাখ্যান করেছেন ট্রেনি চিকিৎসকেরা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা জড়ো হন জাহাঙ্গীরগেট এলাকায়। তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে। এ সময় এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। চাকরি ফেরত, পেনশন সুবিধা ও সামরিক আইন সংস্কারের দাবি জানান তারা। ৩ দফা দাবি জানিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করছি। বিনা কারণে অপরাধী বানানো হয়েছে। আমি চাই যে আমার স্বামীর যে হারানো যে সম্মান সেটা যেন সে ফিরে পায়। অভিযোগ করেন বিগত সরকারের আমলে বৈষম্য ও অনিয়মের শিকার হয়ে চাকরি হারান তারা। আমাকে দীর্ঘ ৫১ দিন অন্ধকার প্রকাশ্যে বাংলাদেশ নেভির সেলে রাখা হয়েছিল। তাদের কঠিন শাস্তি দেওয়া হয়েছে, এমনকি তাদের অধিকার থেকেও বঞ্চিত করেছে। পরে সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক হয়। ৫ কার্যদিবসের মধ্যে পর্ষদ ঘোষণা করে দাবিগুলোর বিষয়ে আলাপ আলোচনার আশ্বাসে সড়ক থেকে সরে যান তারা। আশ্বস্ত করেছেন এবং কথা দিয়েছেন যে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তারা যে নির্যাতনের শিকার এটার একটা হচ্ছে ডিসপোজাল তারা দিবেন। ওনারা একটা টাইমলাইন বেঁধে দিয়েছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং চিকিৎসকরা। ভাতা ৫০,০০০ টাকা করার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। আমাদের দেশে থেকে পাকিস্তানের কারেন্সি রেট কিন্তু কম, তারপর ওই দেশে কিন্তু আপনার 70,000 থেকে ওদের হলো যে মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ের ভাতা কোথায় ৭০,০০০, কোথায় ২৫,০০০, মানে লোয়েস্ট হলো যে আমরা। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান চিকিৎসক প্রতিনিধিরা। সেখানে আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে ৩৫,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি মানতে নারাজ তারা। আমরা জুলাই থেকে যে ৩৫ করা হবে সেটা আমরা মানি না। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনা ঘৃণার স্তম্ভ গ্রাফিতি মুছে ফেলাকে অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। প্রেস বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে এ ব্যাপারে আরও সতর্ক থাকার অঙ্গীকার করা হয়।
এর আগে শনিবার রাতে রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের 2টি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ঘৃণাস্তম্ভের সামনে জড়ো হন। বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদের অনুমতি নিয়ে এই কাজ করা হয়েছে জেনে তারা বিক্ষোভ শুরু করেন, দাবি করেন প্রক্টরের পদত্যাগ। পরে মুছে ফেলা গ্রাফিতির উপর হাসিনীর আরেকটি ঘৃণাসূচক গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। ত্রুটিপূর্ণ নির্বাচন ও ফলাফলের গেজেট বাতিলের জন্য নির্বাচন কমিশনকে আইনি ক্ষমতা দেওয়ার সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া হলফনামায় অসত্য তথ্যে প্রার্থিতা বাতিল, প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্তিকরণ সহ ইভিএম বাতিলেরও সুপারিশ করা হবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেছেন 3 জানুয়ারির মধ্যেই সরকারের কাছে জমা দেওয়া হবে প্রতিবেদন, যাতে থাকবে নির্বাচন কমিশন গঠনে নতুন আইন প্রণয়নের সুপারিশও। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি স্বাধীন, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 21 টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সংস্কার কমিশন প্রধান জানান, যে কোনো পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বন্ধের আইনি ক্ষমতা দিতে আরপিও সংশোধনের সুপারিশ করা হবে। এর মাধ্যমে তফসিল ঘোষণা থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত কোনো অনিয়ম হলে পুরো নির্বাচনই বাতিল করতে পারবে ইসি। নির্বাচন কমিশন স্বাধীন করা, নির্বাচন কমিশনকে আরও দায়বদ্ধ করা এবং নির্বাচন কমিশনের ক্ষমতায়ন করা ইত্যাদি সম্পর্কে আমাদের সুপারিশ থাকবে। হলফনামায় অসত্য তথ্য দিলে বা তথ্য গোপন করলে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল, না ভোটের বিধান ফেরানো, প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করা, সীমানা পুনর্নির্ধারণ, ইভিএম বাতিল করা সহ বেশ কিছু সুপারিশ দিতে যাচ্ছে সংস্কার কমিশন। এছাড়া নির্বাচন কমিশন নিয়োগের বর্তমান ত্রুটিপূর্ণ আইন বাতিল করে প্রস্তাব করা হবে নতুন আইন প্রণয়নের। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন নির্বাচন কমিশন করতে হয় ভবিষ্যতে, যে নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই স্বাধীনচেতা ব্যক্তিদেরকে নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে যেন নির্বাচন কমিশন করতে হয়। নির্বাচনে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাবও দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সরকারি কর্মকর্তারা যদি রিটার্নিং অফিসার হয় তাহলে সরকারের আদেশ নির্দেশ মানতে অনেক সময় তারা বাধ্য হন। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা, তাহলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি এই দায়িত্ব পালন করে তাহলে অপেক্ষাকৃতভাবে স্বাধীনভাবে তারা দায়িত্ব পালন করতে পারে বলে আমি মনে করি। কয়েকদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জয়পুরহাটে মুজিব কোর্ট পুড়িয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম। দুপুরে জয়পুরহাটের ক্ষেতলালের চৌমোহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোর্ট পুড়িয়ে ফেলেন তিনি। রেজাউল করিম মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য। মুজিব কোর্ট পোড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। দল হিসেবে আওয়ামী লীগ ভালো নয় বলে দল ছাড়ার কথা জানান রেজাউল করিম। জাতীয় স্বার্থে সব দল ঐক্যবদ্ধ থাকলেও কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ও শহর জামায়াতের আয়োজনে পথসভায় এ কথা বলেন তিনি। সচিবালয়ে আগুনের ঘটনায়ও ষড়যন্ত্র রয়েছে এবং যারা দুষ্কৃতিকারী তাদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দল মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ সফল হবে না। 5 তারিখের পরে বহু ষড়যন্ত্র দফায় দফায় করা হয়েছে, সবগুলা ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। এই দুষ্কৃতিকারী কারা, এই দুর্বৃত্ত কারা, আমরা সরকারের কাছে দাবি রাখবো কারো চোখের দিকে মুখের দিকে তাকায় নয়, ন্যায় এবং সত্যের দিকে তাকায় এদেরকে বের করে আনুন। প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তারেক রহমানের 31 দফা পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বলেন, ভুল ভোটের কারণেই জনগণ অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুপুরে মাগুরার মিনি স্টেডিয়ামে আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে প্রচার, মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভা। আজকে
এতে প্রধান অতিথি মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। তিনি বলেন, 31 দফার সফল বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই মিলে যদি এক থাকি, ইনশাআল্লাহ আমাদের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, স্বৈরাচারের দোসররা মিলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল। বিদায় ঘটিয়েছি 17 বছরের মাথায় 5 আগস্টে। এবার হলো দলের ভিতরে যারা ঘাপটি মেরে থেকে দলকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মাগুরার রাজনীতিতে গ্রুপিং সৃষ্টি করে যারা বিএনপিকে ধ্বংস করার পায়তারা করবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। গ্রুপিং সৃষ্টি করে জিয়া পরিবারের হাতকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মাগুরা 2 আসনকে ধ্বংস করেছে, মাগুরাকে ধ্বংস করেছে। সেই ধ্বংস লীলা থেকে, এই ভূমি লীলা থেকে কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে আজকে এই মঞ্চে বঞ্চিত নেতারা ঐক্যবদ্ধ হয়েছে। জিয়া পরিবারের হাতকে আবার শক্তিশালী করব ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার 24 বাংলাদেশ আগামী সম্ভাবনা। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশবাসীর মনে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়ন হবে ছাত্রদের হাত ধরেই, এমন চাওয়া তরুণ রাজনীতিবিদদের। সেক্ষেত্রে লেজুর ভিত্তিবিহীন রাজনীতির মাধ্যমে জনগণের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। ছাত্র সংসদ নির্বাচনের তাগিদ দিয়ে তরুণ নেতারা বলছেন, পরিবর্তন শুরু হতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনের অবসানের মধ্য দিয়ে বাংলাদেশে জাতীয় রাজনীতিতে পরিবর্তন ও ঐক্য গঠনের সুযোগ তৈরি হয়েছে। মতাদর্শ ভিন্ন হলেও গণ অভ্যুত্থানে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল ঐক্য, পরস্পরের মধ্যে ছিল নিবিড় যোগাযোগ। কোনো সংগঠন একক কৃতিত্ব দাবি করে কাঁদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়নি। এখন সব ছাত্র নেতারাই সহাবস্থান ও নতুন ছাত্র রাজনীতিরই কথা বলেছেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে যে গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণ দেখছে, সেটি নিশ্চয়ই ছাত্রদের হাত ধরে আরও সেটি বহুদূর এগিয়ে যাবে। 38টা টিম সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা চষে বেড়াচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ধারণ করে তারপরে ছাত্র রাজনীতিটা তারা করতে চায়। 80 ও 90 দশকে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রাজনৈতিক দলের নেতারা দলীয় ও মতাদর্শিক রাজনীতিকে সংঘাতের পথে নিয়েছিল। ব্যর্থ হয়েছেন সংঘাতের পরিবর্তে গঠনমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে। তখনকার নেতাদের চেয়ে বর্তমান ছাত্র নেতাদের দায় অনেক বেশি বলছেন তরুণ নেতারা। বিশ্ববিদ্যালয়গুলোতে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ছাত্র সংগঠনগুলো প্লাস যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে তাদের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চাকে আরও শক্তিশালী করতে হবে, জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে এবং এই যে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আমরা এই সময়ের তাগিদে মনে করছি যে একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর যে বিদ্যমান কাঠামো তার বাইরে গিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমরা সে লক্ষ্যে কাজ করছি। অতি শীঘ্রই রাজনৈতিক দলটি জনতার সম্মুখে আত্মপ্রকাশ করতে পারবে। অতি সত্বর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের তাগিদ তাদের। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে। আমরা আশা রাখবো তারাই সকল ছাত্র সংসদগুলো চালু করবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। দেশের মানুষ আশা করে ছাত্ররা আগের সংঘাতময় রাজনীতিতে আর ফিরে যাবে না। বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠবে বহু মত, পথ ও বিশ্বাসের প্রাণকেন্দ্র। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার 2টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিল গোয়েন্দা পুলিশ। তবে আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানাজানি হয়। পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে ইতিমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিবি সূত্র বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি তৎকালীন অতিরিক্ত উপ-কমিশনার সঞ্জিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রেমিটেন্স বাড়ছে হু হু করে। চলতি মাসেই রেকর্ড রেমিটেন্স দেখতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি ডিসেম্বরের প্রথম 28 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন 242 কোটি 10 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 29,000 কোটি টাকা। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল 199 কোটি 10 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসে প্রতিদিন গড়ে রেমিটেন্স আসছে প্রায় 8 কোটি 65 লাখ ডলার। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এবারও এগিয়ে ইসলামী ব্যাংক। এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে 28 ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 1,355 কোটি 80 লাখ মার্কিন ডলার। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 31 ডিসেম্বর সংবিধানের কবর ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা, সরকারের সম্পৃক্ততা নেই বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবিধান কবর দেওয়ার বক্তব্য ফ্যাসিবাদী আচরণ বললেন মির্জা আব্বাস। 24-এর গণঅভ্যুত্থান কারো একক কৃতিত্বে নয়। শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে বললেন মাহফুজ। কাল জানা যাবে সচিবালয়ে আগুনের প্রাথমিক কারণ, সাংবাদিকদের জন্য অস্থায়ী পাশের ব্যবস্থা। রেলের 7 প্রকল্পে 21,000 কোটি টাকার দুর্নীতি, হাসিনা সহ তাদের ফেরাতে সরকারকে সহায়তা করবে দুদক। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।